তো হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? তো আজকে আমি বলতে যাচ্ছি হাওড়া ব্রিজের সেই রহস্যময় ঘটনা, যেটা হচ্ছে হাওড়া ব্রিজকে এখনও মানুষকে কেমন একটা আতঙ্কে তুলে ধরে। তো আজকে আমি বলতে যাচ্ছি হাওড়া ব্রিজের সেই রহস্যময় জিনিস যেগুলো মানুষের মনে এখনও ঘোরে, কিন্তু সবাই এই বিষয়টা জানতে পারে না। তো অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখো, ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। তার আগে কিন্তু অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করতে হবে, তাহলে এইরকম ভিডিও কিন্তু সর্বপ্রথম তোমার কাছে যাবে। তাহলে আজকে ভিডিওটা শুরু করা যাক। তো গভীর রাত, চারিদিকে নীরবতা, হুগলি নদীর জলে প্রতিফলিত হাওড়া ব্রিজের আলো। কিন্তু এই ব্রিজ কি শুধু লোহার আর স্টিলের তৈরি, নাকি এর ভিতরে লুকিয়ে আছে অজানা কিছু রহস্য? হয়তো এমন কিছু ইতিহাস যেটা হচ্ছে আপনি কখনো আগে তো শুনলে। আমরা যেটাকে ভালোবেসে বলি হাওড়া ব্রিজ, সেটা আসল নাম হচ্ছে রবীন্দ্র সেতু। 1965 সালে কবি রবীন্দ্রনাথ ঠাকুর নামে নামকরণ হলেও মানুষের মুখে মুখে এখনও হাওড়া ব্রিজ নামটাই বেঁচে আছে। এর নির্মাণ পরিকল্পনা শুরু হয় 1906 সালে, কিন্তু নানা রাজনৈতিক পরিস্থিতি আর প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে কাজ শুরু হতে লেগে যায় আরও 30 বছর। অবশেষে 1936 সালে শুরু হয় নির্মাণ কাজ আর শেষ হয় 1942 সালে। 3 ফেব্রুয়ারি 1940 সালে আনুষ্ঠানিকভাবে চালু হয় এই ব্রিজ। নির্মাণ কাজ করছিল ওয়েট ব্র্যান্ড অ্যান্ড জেন্স কোম্পানি। মোট 26,500 টন স্টিল দিয়ে তৈরি এই ব্রিজের দৈর্ঘ্য 700 মিটার, প্রস্থ 30 মিটার। আর এর বিশেষ যত্ন হলো মাঝখানে একটিও পিলার নেই। প্রতিদিন এখান দিয়ে প্রায় 1.5 লাখ গাড়ি, বাস, ট্রাক চলে আর পেরিয়ে যায় 4 থেকে 5 লাখ মানুষ। হাওড়া ব্রিজ একটি ক্যান্টিলিভার ব্রিজ, অর্থাৎ মাঝখানে কোনো সাপোর্ট ছাড়াই দাঁড়িয়ে আছে। আর ওজন ও চাপ সম্পূর্ণভাবে দুই পাশের বিশাল টাওয়ারের ওপর নির্ভর করে। হুগলি নদীর জোয়ার ভাটা আর বড় জাহাজ চলাচলের কারণে মাঝখানে পিলার দেওয়া হয়নি। 1940 এর দশকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি বিমান থেকে এই ব্রিজে বোমা ফেলা হয়েছিল, কিন্তু আশ্চর্যের বিষয়, ব্রিজ বড় কোনো ক্ষতি ছাড়াই বেঁচে যায়। আপনি কি জানেন কেন রাত 12টার পর ব্রিজের নিচে নৌকা চলাচল প্রায় বন্ধ হয়ে যায়? পূর্বে হাওড়া এবং কলকাতার মধ্যে যোগাযোগের জন্য ফেরি ব্যবহার হতো এবং ছোট্ট ছোট্ট সেতু ছিল, কিন্তু সময়ের সাথে সেইগুলো পর্যাপ্ত হয়নি, বিশেষ করে বাণিজ্যিক চলাচলি ও জনসংখ্যা বৃদ্ধির কারণে। রেলওয়ে ও রোড নেটওয়ার্ক উন্নয়নের প্রয়োজন। হাওড়া ছিল পূর্বে রেলওয়ের বড় স্টেশন এবং কলকাতার চলাচলের জন্য একটি স্থায়ী সেতুর প্রয়োজন ছিল, যাতে ট্রেন, গাড়ি, মানুষ সহজেই চলাচল করতে পারত। ফেরি থেকে সেতু নির্মাণের প্রয়োজনীয়তা ফেরি ব্যবসায় সীমাবদ্ধ থাকায় স্থায়ী, দ্রুত ও বেশি সংখ্যক যাত্রী ও মালামাল পার পাওয়ার জন্য সেতু অপরিহার্য হয়ে পড়েছিল। হাওড়া ব্রিজ নির্মাণের পিছনে পরিকল্পনা ও প্রক্রিয়া। 1910 সালের প্রথম দিকে ব্রিটিশ শাসকরা এই ব্রিজ নির্মাণের পরিকল্পনা করেন, কারণ কলকাতার পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল মধ্যে যোগাযোগের একটা উন্নত মাধ্যম দরকার ছিল। পূর্বের ব্রিজ বালিঘাট সেতু পুরনো ও নজুক ছিল, সেটি পাল্টে একটা বড় ও শক্ত সেতু নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। সেতুর নাম ও ধরন: শুরুতে এর নাম ছিল ব্রিজ অব দ্য হুগলি বা হুগলি ব্রিজ। পরে 1940 সালে এটি হাওড়া ব্রিজ নামে পরিচিত পায়। এটি এক স্বপ্নের ক্যান্টিলিভার সাসপেনশন ব্রিজ, যা মাটির উপর কোনো সম্ভাবনা না রেখে নদীর দুভাগ থেকে ব্রিজের দুই অংশ টেনে বসানো হয়। নির্মাণের সময়কাল, শ্রমিক ও প্রযুক্তি: নির্মাণ শুরু 1906, পুরোপুরি সম্পূর্ণ 1940। মোট সময় লেগেছিল প্রায় 3,000 জন শ্রমিক কাজ করছিল এই ব্রিজের নির্মাণে। এই শ্রমিকদের মধ্যে বেশিরভাগ ছিল স্থানীয় লোকজন, যারা বিভিন্ন কাজের জন্য নিয়োজিত ছিলেন, যেমন পাথর কাটাই, ইস্পাতের কাজ, ঢালাই আর সেতুর কাঠামো গঠন। নির্মাণ কাজের সময় অনেক শ্রমিকের দুর্ঘটনার শিকারও হয়েছিল, তবে ব্রিটিশ শাসনকাল নিয়মিত তাদের মজুরি ও নিরাপত্তা ব্যবস্থার দিকে নজর দেওয়ার চেষ্টা করছিল। প্রযুক্তি ও উপকরণ: ব্রিটিশরা মূলত ইউরোপ থেকে উচ্চমানের ইস্পাত আমদানি করছিল। ব্রিজের জন্য বিশেষ ইস্পাত নির্মিত হয় ইংল্যান্ডে, যা ভারী ও দীর্ঘস্থায়ী ছিল। ব্রিজের নির্মাণে আধুনিক ক্যান্টিলিভার প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল, যা তৎকালীন সময়ের খুবই উন্নত ও প্রযুক্তিভাবে চ্যালেঞ্জ। ব্রিটিশদের কেন হাওড়া ব্রিজের প্রয়োজন? ব্রিটিশ শাসন কলকাতা ছিল ভারতের গৌরবর বাণিজ্যিক রাজধানী। হুগলি নদী পারাপারের জন্য প্রাচীনকাল থেকে ফেরি ব্যবস্থার উপর নির্ভর করত মানুষ, কিন্তু 1900 শতকের গোড়ায় দিক থেকে বাণিজ্য, শিল্প ও জনসংখ্যা এতটাই বেড়ে যায় যে ফেরির অবকাঠামো একেবারে অজড়িত হতে থাকে। ব্রিটিশরা বুঝে গেছিল এই বিশাল বাণিজ্যর প্রাণ কেন্দ্রকে সংযুক্ত করতে আর দ্রুত ও নিরাপদ যাতায়াতের জন্য একটি স্থায়ী শক্তপোক্ত সেতু অপরিহার্য। 1910 সালে হাওড়া ব্রিজের পরিকল্পনা শুরু হলেও প্রকৃত নির্মাণ শুরু হয় 1936 সালে। ব্রিটিশরা গুরুত্বপূর্ণ শুধু একটা সেতু বানানোর মতো চিন্তা করেনি, তারা একটা যুগান্তকারী স্থাপত্য সৃষ্টি করতে চেয়েছিল, যেটা যেন নিখুঁত হয়, জলবায়ুর বিরূপ প্রস্তাব সহ করতে পারে। আর সেই সময় সারা পৃথিবীর মধ্যে একরকম ক্যান্টিলিভার ব্রিজের মধ্যে সবচেয়ে বড় হয়। এজন্য প্রয়োজন ছিল টেকসই উপকরণ, উন্নত প্রযুক্তি এবং
দক্ষ শ্রমিক। ব্রিটিশদের প্রযুক্তি ও উপকরণ। ব্রিটিশরা ইউরোপ থেকে বিশেষ ধাতু ও ইস্পাত আমদানি করেছিল। 4000 টনের বেশি ইস্পাত দিয়ে নির্মিত হয়েছিল এই ব্রিজ। সেতুর কাঠামো এমনভাবে ডিজাইন করা হয়েছিল যাতে এটি স্থির থাকে আর বড় বড় জাহাজ সহজ নিচ দিয়ে যেতে পারে। তাদের কাছে ছিল আধুনিক ড্রাফটিং টেবিল, গণনা পদ্ধতি আর লোড টেস্টিং আর বিশেষ ব্যবস্থা যা দিয়ে নিশ্চিত করা হতো সেতুকে কোনো ধরনের ঝুঁকি নেই। তারা অনেক পরীক্ষা নিরীক্ষা করেছিল। প্রকৌশলী ও ইঞ্জিনিয়ারিংদের দলের মাধ্যমে সেতুটির নকশা ব্যবহার পরিমার্জন করা হয়েছিল। শ্রমিক ও কাজের পরিবেশ। তৎকালীন সময়ে ভারতীয় শ্রমিকরা ব্রিটিশদের নির্দেশ কাজ করতো। প্রায় 3000 জন শ্রমিক ছিলেন সেতু নির্মাণে নিয়োজিত। তারা কঠিন পরিশ্রম করত দিনরাত, বিশেষ করে হাওড়ার আর্দ্রতা আর গরমে। তারা করতো ইস্পাতের গঠন, ঢালাই, পিলার বসানো আর বিভিন্ন অংশ জোড়া লাগানো। কয়েকটি জায়গা ছিল বিপজ্জনক কাজ, নদীর গভীরের পিলার বসানো যেখানে পানি ঢুকে আসার আশঙ্কা ছিল। অধিকাংশ শ্রমিক কাজের সময় দুর্ঘটনার শিকার হলেও ব্রিটিশ শাসকরা নিয়মিত মেডিকেল সুবিধা ও মজুরি নির্দিষ্ট করার চেষ্টা করেছিল। বন্ধুরা, এই ছিল আজকে আমাদের হাওড়া ব্রিজের সমস্ত রহস্য, যেটা আমি তোমাদের উল্লেখ করে বলে দিয়েছি। তো অবশ্যই ভিডিওটা কিন্তু লাইক করে সাবস্ক্রাইব করে যাবে, কারণ এই ধরনের ভিডিও আমি আরো আপলোড করতে থাকবো, সবকিছু বিষয় ইতিহাস নিয়ে বলতে থাকবো। তো বন্ধুরা, সত্যি কিন্তু ভিডিওটা বানানোর জন্য অনেক কিন্তু আমার কষ্ট হয়েছে, অনেক সময় লেগেছে, অনেক তোমরা দেখতে পাচ্ছ তো আমি কত জায়গাতে শ্যুট করেছি। তো সেই জন্য কিন্তু তোমাদেরকে লাইক করে সাবস্ক্রাইব করতে হবে, তাহলে এরকম ভিডিও আমি তো আরো আপলোড করতে থাকবো, তোমাদের বলে দিলাম। তো ততক্ষণের জন্য বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য কিন্তু বাই বাই।